আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর যে ভূগোল বইটি রয়েছে সেই ভূগোল বইয়ের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু, এই আবহাওয়া ও জলবায়ু অধ্যায়টি পাঠ করব এবং পাঠের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। যে সমস্ত প্রশ্ন থাকবে গুরুত্বপূর্ণ সেগুলিও তোমাদেরকে বুঝিয়ে দেবো। এটি মূলত আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের উপর আমার তৃতীয় পর্বের ভিডিও, অর্থাৎ ভিডিও পার্ট 3, আর এটাই অন্তিম পর্ব আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের ওপর। এর আগের দুটো পর্বের ভিডিও যারা দেখে উঠতে পারোনি তারা অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমি শুরু করব সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ুর সপ্তম অধ্যায়ের 51 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগের যে কটি পৃষ্ঠা রয়েছে, অধ্যায়ের যতটুকু অংশ রয়েছে সমস্তটুকুই তোমরা আগের দুটি পার্টের ভিডিওতে পেয়ে যাবে, যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন। এইরকম একটা হেডিং দেখো এখানে রয়েছে যে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না। কেন হয় না সেটাই আমরা এই পর্বের ভিডিওতে মূলত জানতে পারবো। দেখো এখানে লেখা রয়েছে কি, মাসির বাড়ির ছাদে বসে উজান ভাবছিল শীতকালে রোদ পোহাতে বেশ আরাম লাগে, কিন্তু গরমে এই রোদে বাড়ির বাইরে যেতে ইচ্ছে করে না। দেখো সেই সূর্য কিন্তু একই থাকে, রোদ একই থাকে, তবে শীতকালে আমাদের রোদে বসে থাকতে ভালো লাগে কিন্তু গরমকালে বাড়ির বাইরে বেরোতে ইচ্ছে করে না। এটা কেন হয়? গরম আর শীতের রোদ কি আলাদা? তাহলে এই রোদের মধ্যে পার্থক্য কি? আমাদের কেন গরমকালে গরম বেশি লাগে আর শীতকালে রোদে থাকলেও গরম লাগে না, রোদে থাকলে আরও আরাম লাগে? এটা কেন হয় সেটা আমরা জানবো। এখানে আমাদের বলা হয়েছে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তাহলে এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কতটা হেলে থাকে? পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তো এখানে শর্ট প্রশ্ন তোমাদের কি আসতে পারে? পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কতটা হেলে থাকে? এটার উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। গরমকালে ভূপৃষ্ঠের ওপর সূর্যরশ্মি প্রায় সোজা বা লম্বভাবে পড়ে। দেখো এটা যদি আমরা পৃথিবী পৃষ্ঠ ধরি, গরমকালে এরকম সোজাসুজি লম্বভাবে কি হয়? সূর্যরশ্মি পড়ে। এর জন্য আমাদের তাপ বেশি লাগে, কম অঞ্চলে সূর্যরশ্মি পড়ে, দেখেছো তো, এবং লম্বভাবে পড়ে, এর জন্য কম অঞ্চলে বেশি তাপ অনুভূত হয়। আর শীতকালে আমাদের যে সূর্যরশ্মি পৃথিবীতে পতিত হয় সেটা এরকম বাঁকাভাবে পড়ে। সেটা কিভাবে হয়? তির্যকভাবে বা বাঁকাভাবে এভাবে পড়ে, এবং অনেকটা জায়গায় কিন্তু সূর্যরশ্মি ছড়িয়ে যায়। এর জন্য বেশি অঞ্চলে যেহেতু সূর্যরশ্মিটা ছড়িয়ে যাচ্ছে, এর তাপটা কি হয়ে যাচ্ছে? তাপটা কমে যাচ্ছে। তো শীতকালে এইরকম তির্যকভাবে আমাদের পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মি পড়ে, এর জন্য কি হয়? শীতকালে তাপ কম হয়। আর গরমকালে লম্বভাবে বা সোজাসুজি সূর্যরশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়ে, এর জন্য কি হয়? গরমটা বেশি হয়। তো সেটাই এখানে বলা হচ্ছে, সূর্যরশ্মি প্রায় সোজা বা লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা বেশি হয়। আর শীতকালে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের ওপর তির্যকভাবে পড়ায় উষ্ণতা কমে যায়। দেখো এখানে আরও একটি শর্ট কোশ্চেন আমরা পাবো যে সূর্যরশ্মির পতন কোণ। এই সূর্যরশ্মির পতন কোণ কাকে বলে? বলা হচ্ছে সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে, সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো সূর্যরশ্মির পতন কোণ। এবার তুমি যদি এটাকে পৃথিবী ধরে নাও, এটাকে ভাবো পৃথিবী পৃষ্ঠ। এবার দেখো সূর্যরশ্মিগুলো এই যে পড়ছে, তো এই সূর্যরশ্মি পড়ার ফলে এখানে কি হচ্ছে? একটা কোণ তৈরি হচ্ছে না? ত্রিভুজাকৃতির কোণ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে কি? সূর্যরশ্মির পতন কোণ। এটা কি? সূর্যরশ্মির পতন কোণ। এই যে ধরো তুমি এখানে একটা কোণ তৈরি হলো, এটাই হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। তাহলে সূর্যরশ্মির পতন কোণ কাকে বলে? সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে, এই দেখো এটা সূর্যরশ্মিটা, এটা কোণ তৈরি করছে, এই যে কোণ তৈরি করছে, কোণ তৈরি করছে। সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো সূর্যরশ্মির পতন কোণ। অর্থাৎ সূর্যরশ্মিটা যেখানে পতিত হচ্ছে এবং তার ফলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। এটা খাতায় লিখে নেবে, পরীক্ষায় আসতে পারে। তারপর পৃথিবীর যে অংশে সূর্যের তাপ লম্বভাবে পড়ে সেখানে বেশি গরম হয়, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বোঝালাম।
আর যেখানে তির্যকভাবে পড়ে সেখানে ততটা গরম হয় না, অর্থাৎ বাঁকাভাবে পড়লে আর অনেকটা জায়গায় ছড়িয়ে গেলে কিন্তু ততটা গরম হয় না। এখানে দেখো কম জায়গার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কিন্তু সূর্যরশ্মিটা, এর জন্য বেশি গরম হচ্ছে। আবার যেখানে তির্যকভাবে পড়ে সেখানে সারা বছর খুব ঠান্ডা থাকে। তো এখান থেকে এই ছবি দুটো দেখে নেবে। আর একটা এখানে ছবি রয়েছে, দেখো পৃথিবীর ছবি, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, মাঝখানে রয়েছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখার মান কি? 0 ডিগ্রি। এরকম ছোট ছোট শর্ট কোশ্চেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। এবার দেখো এই পৃথিবীটা, একে আমাদের বোঝানো হচ্ছে যে সূর্যরশ্মি কোথায় কিভাবে পড়ে, একদম মাঝে, পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা বরাবর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, অর্থাৎ সোজাসুজি সূর্যরশ্মি পড়ে। তারপরের যে অংশটা সেখানে একটু বাঁকাভাবে, অর্থাৎ একটু তির্যকভাবে পড়ে। এখানেও কিন্তু একটু তির্যকভাবে পড়ে, একদম পৃথিবী পৃষ্ঠের উত্তর মেরুর দিকে বেশি তির্যকভাবে পড়ে, আর এখানেও দক্ষিণ মেরুর দিকে বেশি তির্যকভাবে পড়ে, যেটা আমি পরবর্তীতেও তোমাদের বোঝাবো আরেকবার। এরপরে আমাদের রয়েছে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার হ্রাস। অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যেতে থাকি, খুব সহজভাবে আমি তোমাকে বোঝাই, আমরা যদি একটা পাহাড়ের উপর উঠতে থাকি, পাহাড় মানে কি? ভূপৃষ্ঠ থেকে উপরে ধীরে ধীরে এই উপরের দিকে যদি আমরা উঠতে থাকি, ধীরে ধীরে কিন্তু আমাদের উষ্ণতা কমতে শুরু করবে। আর আমরা যদি ভূপৃষ্ঠের মধ্যে যেতে শুরু করি, অর্থাৎ মাটির তলায় যেতে শুরু করি, তবে কিন্তু উষ্ণতা বাড়তে থাকবে। তাহলে আমাদের এখানে বলেছে যে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস, অর্থাৎ আমরা যত উপরের দিকে উঠতে থাকবো, আমরা যত বেশি উপরের দিকে উঠতে থাকবো, তত বেশি উষ্ণতা কমে যাবে, তত বেশি উষ্ণতা কি হবে? কমে যাবে। ভূপৃষ্ঠ সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ সূর্যের তাপ শোষণ করে কি হয়? উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকের তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমরা পাবো, অবশ্যই দাগিয়ে নেবে বা খাতায়ও লিখে নিতে পারো। প্রতি 165 মিটার উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে, প্রতি 165 মিটার উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে, অথবা প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে যায়। তাহলে প্রতি 165 মিটার উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। প্রতি 165 মিটার উঁচুতে, অর্থাৎ আমরা যদি 165 মিটার উঁচুতে যাই, আমাদের ভূপৃষ্ঠ থেকে আমরা যেখানে রয়েছি সেখান থেকে 165 মিটার উঁচুতে গেলে কিন্তু আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে। অথবা প্রতি 1000 মিটার উচ্চতায়, আমরা যদি 1000 মিটার উচ্চতায় উঠি, আমাদের ভূপৃষ্ঠ থেকে আমরা যেখানে রয়েছি সেখান থেকে 1000 মিটার উচ্চতায় যদি আমরা উঠি, তাহলে কিন্তু 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে। যে স্থান সূর্যের যত কাছে অবস্থিত সেখানের তাপমাত্রার প্রসার তত কম হয়, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। সমভাব আপন্ন অর্থাৎ সমানভাবে, শীত এবং গরম এই দুটোই, ঠান্ডা এবং গরম এই দুটি সমানভাবে। তাই সমুদ্রপৃষ্ঠের যত কাছাকাছি হবে সেখানে শীতও যেমন থাকবে, গরম মানে ঠান্ডাও যেমনটি থাকবে, গরমও প্রায় সমান সমানই থাকবে। তাহলে কি সমুদ্র পৃষ্ঠের যত কাছাকাছি অবস্থিত সেখানে তাপমাত্রার প্রসার তত কম, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে জলবায়ু সমভাব আপন্ন, অর্থাৎ সমান ঠান্ডা এবং সমান গরম। এরপরে আমরা চলে আসি তার পরের পাতায়। এর পরের পাতা 52 নম্বর পেজে। এখানে দেখো রয়েছে সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা, সম উষ্ণ রেখা, এই যে শব্দটি, সেটাকে যদি আমরা ভাঙি শব্দগত দিক থেকে, তো এটার ভাঙলে, সন্ধি করে ভাঙলে তাহলে কি হবে? সমষ্ণ রেখা মানে কি? সমযুক্ত উষ্ণযুক্ত রেখা, অর্থাৎ সম উষ্ণতার রেখাগুলি, তাহলে সেটাই হচ্ছে সমষ্ণ রেখা। এই সমষ্ণ রেখা, শর্ট কোশ্চেন যদি আসে যে সমষ্ণ রেখা কাকে বলে, সমষ্ণ রেখা যদি আমাদের প্রশ্ন আসে সমষ্ণ রেখা কাকে বলে, আমরা কি লিখব? আমরা লিখব পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। ভালো করে বোঝো। অর্থাৎ আমরা যদি পৃথিবীর মানচিত্রটা আমাদের সামনে নিই, পৃথিবীর মানচিত্রটা সামনে নেওয়ার পরে যে স্থানগুলিতে প্রায় একই ধরনের উষ্ণতা থাকে, অর্থাৎ যে স্থানগুলির উষ্ণতা প্রায় একই রকম বা কাছাকাছি, সে স্থানগুলিকে যে রেখার দ্বারা যুক্ত করা হয়, ভালো করে বুঝতে হবে কিন্তু, পৃথিবীর মানচিত্রে গড় উষ্ণতাযুক্ত স্থানগুলি, অর্থাৎ পৃথিবীর মানচিত্রে যেই সমস্ত স্থানগুলির উষ্ণতা প্রায় একই রকমের,
সেই সমস্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে তাকে বলা হচ্ছে সমষ্ণ রেখা। আর সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি লিখবো, সমষ্ণ রেখা কাকে বলে এটা প্রশ্নটা খাতায় লিখে নেবে আগে, তারপরে তার উত্তরে লিখবে পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। এই সমষ্ণ রেখার দু তিনটে বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে পাচ্ছি আমাদের পাঠ্যাংশে। কি বলা হচ্ছে, দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলো কাছাকাছি চলে আসে। এটা তোমরা লিখতে পারো, দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি ও উষ্ণতার পার্থক্য কম হলে সমষ্ণ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে। অর্থাৎ আমরা যদি দুটো জায়গা ধরি, সেই দুটো জায়গার উষ্ণতার পার্থক্য যদি বেশি হয় তাহলে তারা কিন্তু কাছাকাছি চলে আসবে আরো, আর যদি উষ্ণতার পার্থক্য কম হয় তাহলে তারা দূরে দূরে অবস্থান করবে। এটা গেল একটা বৈশিষ্ট্য, এটা অবশ্যই মুখস্থ করে রাখবে সমষ্ণ রেখার বৈশিষ্ট্য। সমষ্ণ রেখার প্রথম বৈশিষ্ট্য আমরা কি পেলাম, যে দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি ও উষ্ণতার পার্থক্য কম হলে সমষ্ণ রেখাগুলো দূরে দূরে অবস্থান করে। আর আমরা 2 নম্বর বৈশিষ্ট্য কি পাচ্ছি সমষ্ণ রেখার, 2 নম্বর বৈশিষ্ট্য পাচ্ছি উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে। তাহলে কি দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে কেন, উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে। এটা পেলাম আমরা 2 নম্বর বৈশিষ্ট্য সমষ্ণ রেখার। এবং 3 নম্বর বৈশিষ্ট্য পাবো আমরা সমষ্ণ রেখার, সমষ্ণ রেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না। ধরো এটা একটি সমষ্ণ রেখা আর এটা একটি সমষ্ণ রেখা, তারা কাছাকাছি অবস্থান করলেও একে অপরকে কিন্তু ছেদ করবে না বা একে অপরকে স্পর্শ করবে না। তাহলে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য কি পেলাম সমষ্ণ রেখার, সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলেও কখনো তারা পরস্পরকে ছেদ করে না। এবার আমরা যে অংশতে আসবো সেটা হলো পৃথিবীর তাপমণ্ডল। এই পৃথিবীর তাপমণ্ডল অংশে আসার আগে আমাদের আগে বুঝতে হবে পৃথিবী এবং সূর্যের অবস্থান। আমি একটি চিত্রের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করব। দেখো, এটাকে তোমরা সূর্য মনে করো, আমি খাতায় পুরোটা ধরাতে পারিনি, তবুও তোমরা মনে মনে ভেবে নাও যে এটা সূর্য। এটা তোমরা মনে মনে ধরে নাও পৃথিবী। এখানে কি লেখা রয়েছে তোমাদের কিছু লিখতে হবে না, শুধু ভালো করে বোঝো। এটাকে তোমরা মনে মনে ধরো সূর্য এবং এটাকে তোমরা মনে মনে ধরো পৃথিবী। এবার সূর্য রশ্মিগুলি কিন্তু সোজাসুজি আসে, সূর্য রশ্মিগুলি যেখান থেকে নির্গত হয় সেখান থেকে সোজা চলে যায়। এবার সূর্যটার আকৃতি যেহেতু গোল, এই দেখো আমি যেইটুকু স্কেল দিয়ে দেখাচ্ছি সেটুকু দেখার চেষ্টা করো। দেখো এখান থেকে এই পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত সূর্যের যে রশ্মিগুলি, এই সোজাসুজি যে রশ্মিগুলি বেরোচ্ছে, এই সোজা যে সূর্যের রশ্মিগুলি এদিকে আসছে সেগুলি কিন্তু একদম লম্বভাবে অর্থাৎ প্রায় সোজাসুজিভাবেই পৃথিবীতে পড়ছে, প্রায় সোজাসুজিভাবে, মানে পুরোটাই সোজাসুজিভাবে পৃথিবীতে পড়ছে সূর্যরশ্মি। এর জন্য এই যে স্থানটুকু, এই স্থানটুকুতে বেশি তাপ অনুভূত হয়, এই স্থানটুকুতে বেশি তাপ অনুভূত হয়, এর জন্য এটার নাম দেওয়া হয় উষ্ণমণ্ডল। এর জন্য এই অংশটুকুর নাম দেওয়া হয় কি উষ্ণমণ্ডল, কারণ এখানে এই পৃথিবীর এই অংশে বেশি তাপ অনুভূত হয়। বেশি তাপ অনুভূত হওয়ার কারণটা কি, কারণ এখানে সূর্য প্রায় মানে বলা যায় একদম সোজাসুজিভাবে পড়ে। তারপরে আমরা যদি এই অংশটা ধরি, পৃথিবীর এখান থেকে এই পর্যন্ত পৃথিবীর যে অংশটা রয়েছে সেখানেই কিন্তু সূর্যটা কিছুটা বাঁকাভাবে পড়ে, কিছুটা তির্যকভাবে পড়ে। এর জন্য পৃথিবীর এই অংশটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, মানে কি না শীত না উষ্ণ। আর একদম যে পৃথিবীর ওপরিভাগ কোণার দিকে, উত্তর মেরুর নিচের দিকে, পৃথিবীর এই যে একদম ওপরের দিকে, এখানে কিন্তু আরও বেশি তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে, আরও বেশি বাঁকাভাবে সূর্যরশ্মি পড়ে। এর জন্য এখানে তাপ অতটা থাকে না, এর জন্য এটা হচ্ছে হিমমণ্ডল। এখানে সবসময় কি থাকে, ঠান্ডা থাকে। মোটামুটি কিছুটা ধারণা আশা করি তোমরা এখান থেকে পেলে। এবার আমরা আসবো পাঠ্যাংশে। পৃথিবীর তাপমণ্ডল, নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমতে থাকে।
কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মি পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। তাহলে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিকে পৃথিবীর তাপমণ্ডলকে বা পৃথিবীর তাপ অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে। কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে। তোমরা খাতায় লিখে নাও, এখান থেকে শর্ট কোশ্চেন কেমন আসতে পারে। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীর তাপমণ্ডল বা তাপ অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? তো তার উত্তর হবে তিনটি ভাগে ভাগ করা যায়। এই তিনটি ভাগ কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। এবার এই উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডলের সংজ্ঞা আমরা পড়ব। দেখো এখানে বলা হয়েছে যে নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। এই উষ্ণমণ্ডলটা তোমরা এখানে চিত্রের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবে। আরেকবার বলছি যে নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। এখানে দেখো এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার দুই দিকে, এই দিকে এবং এই দিকে, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখার অংশ এবং মকর ক্রান্তি রেখার অংশের মাঝখানে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাহলে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মাঝের অংশটুকু হলো উষ্ণ মণ্ডল। এবার তোমরা এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করে নেবে যে নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। এই উষ্ণমণ্ডলে তাপমাত্রা কেমন থাকে? সূর্যরশ্মি, এখানে বলা হয়েছে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবী পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। তাহলে এই উষ্ণমণ্ডলের যে অংশটুকু রয়েছে পৃথিবীর, এই অংশ সব থেকে বেশি উত্তপ্ত হয়। এর কারণ হচ্ছে সূর্য এখানে প্রায় সরাসরি লম্বভাবে তাপ দেয়। লম্বভাবে মানে কি? একদম সোজাসুজিভাবে তাপ দেয়। তারপরে আসি নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ এই শব্দটাকে ভাঙলে আমরা পাই না শীত না উষ্ণ, অর্থাৎ এমন একটা অঞ্চলের সম্পর্কে আমরা এখানে পড়ব যেখানে না শীত না উষ্ণ, অর্থাৎ দুটোই সমানভাবে। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডল কাকে বলে? বলছে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। তো এই সংজ্ঞাগুলো আমাদের মুখস্থ করার জন্য কিন্তু আমাদের এই পৃথিবীর ম্যাপটাকে ভালো করে বুঝতে হবে। বলছে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা, তাহলে কি এই কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখা এর মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এই যে মাঝের অংশটুকু, কর্কট ক্রান্তি থেকে সুমেরু বৃত্তর এই যে মাঝের অংশ, আর মকর ক্রান্তি থেকে কুমেরু বৃত্তর এই যে মাঝের অংশ, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এই রেখাগুলো দেখো তোমরা, এখানে কিন্তু রেখা করেই দেওয়া আছে। এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, আর এটা কুমেরু বৃত্ত রেখা, এটা সুমেরু বৃত্ত রেখা। এই রেখাগুলোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তো এই মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত এবং কর্কট ক্রান্তি থেকে সুমেরু বৃত্ত এর মাঝের অংশ হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এবার উত্তরের দিকটা, উত্তর মেরুর দিকে হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ, আর দক্ষিণ দিকেটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে নাতিশীতোষ্ণ মণ্ডল আসলে তোমাদের কিন্তু এভাবেই সংজ্ঞা লিখতে হবে যে কর্কট ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। এখানে কিন্তু সূর্য একটু তির্যকভাবে পড়ে, একটু বাঁকাভাবে তাপ দেয়, একটু বাঁকাভাবে কিন্তু এখানে তাপ দেয় সূর্য। এর জন্য এখানে কি হয়? এর জন্য এখানে তাপ অতটা থাকে না, উষ্ণমণ্ডলের মতন অতটা তাপ থাকে না। তাহলে কি এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। এরপর আসি হিমমণ্ডলে। এই দেখো পৃথিবীর মানচিত্রে তোমরা দেখো যে এই যে পৃথিবীর একদম ওপরে দক্ষিণ মেরুর নিচে হচ্ছে হিমমণ্ডল, আর উত্তর মেরুর নিচে হচ্ছে হিমমণ্ডল। হিমমণ্ডল মানে কি? হিম মানে বরফ।
তো এখানে স্বভাবতই কী হবে, ঠান্ডা হবে। তো এর সংজ্ঞাটা কী হবে হিমমণ্ডলের? সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। এই সুমেরু বৃত্ত রেখা থেকে উত্তর মেরুর মাঝের অংশ আর কুমেরু বৃত্ত রেখা থেকে দক্ষিণ মেরুর মাঝের অংশ হচ্ছে হিমমণ্ডল। মুখস্থ করবে এই হিমমণ্ডলটা। আর এর বৈশিষ্ট্য কি আছে? সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায়, অর্থাৎ অত্যন্ত বেশি বাঁকাভাবে এই অঞ্চলে সূর্যরশ্মি পড়ে। এই অঞ্চলে সবচেয়ে কম উত্তপ্ত হয়। তাহলে কি সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায়, এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়। সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। এখানে সারা বছরের জলবায়ু কি থাকে? প্রায় 40-50 বছরের জলবায়ু কিন্তু এখানে ঠান্ডাই থাকে, অর্থাৎ এখানকার জলবায়ু কি হিম প্রকৃতির, ঠান্ডা প্রকৃতির। তো এটা গেল পৃথিবীর তাপমণ্ডল। এরপরে তোমাদের অধ্যায়ের যে অংশটি রয়েছে সেটা কিন্তু তোমাদের হাতে কলমে নিজেদেরকেই করতে বলা হয়েছে। এটা কিন্তু আমি আর করে দিলাম না, এটা অবশ্যই তোমরা নিজেরা করবে। যদি তবুও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।